Firstly, peace be upon you. How are my affectionate learners? Hope you all are well at home. I am also well by the grace of my Creator. In my earlier class, I delivered my lecture on right form of verb. Today, I will also deliver my lecture on right form of verb. We have learned a lot over this topic. Now, I start my lecture. List. About list, you have noun in completing sentence also. You studied, heard, list. You failed in the exam. What would be the correct form of fail verb? আমরা জানি যে লিস্টের পর সাবজেক্ট এবং এই সাবজেক্টের পর শুড অথবা মাইট নিতে হবে। ওকে, শুড অথবা মাইট নেওয়ার পর ভার্বের বেজ ফর্ম থেকে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো? You studied hard, list. You should fail in the exam, or you might fail in the exam. তুমি ভালো মতো পড়াশোনা করো, নয়তো তুমি পরীক্ষায় ফেল করে দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এ হচ্ছে লিস্ট। তাহলে লিস্টের পরে সাবজেক্টের পর আমরা শুড অথবা মাইট নেব এবং ব্র্যাকেটে দেওয়া প্রদত্ত ভার্বের বেজ ফর্মটাই বসিয়ে দেবো। তাহলে আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব হয়ে গেল। ক্লিয়ার? এবার তোমরা পূর্বের ক্লাসে অবশ্যই পড়েছ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? আমি আবার আলোচনা করছি। এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে আবার বলা হয় পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, আমি এক একটা করে উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, অ্যাজ ফর এক্সাম্পল, ইফ ইউ get up early in the morning. If you get up early in the morning, you get enough time to study. এখন ইফ যোগ প্রেজেন্ট যোগ ফিউচার, এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্স, এটার যদি ইফের পর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্লজ থাকবে, ঠিক আছে? তার পরের ক্লজটাই হবে ফিউচার ইনডেফিনিট টেন্সের। ইফ যোগ প্রেজেন্ট যোগ ফিউচার, এই স্ট্রাকচারটা হচ্ছে এটার। তাহলে আমরা এখানে দেখছি ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে এটা হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে এখানে কী হবে? এখানে হবে
ইউ উইল বেস ফর্মে ভার্ব, তাহলে ইউ উইল গেট এনাফ টাইম টু স্টাডি। ওকে, তাহলে আমরা পেলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্স এটাকে বলা হয়। ঠিক আছে, another example, if you study attentively, you get provided verb do better in the exam. Okay, let us travel our eyes over the problem. If প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের ক্লোজটাই হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে সাবজেক্টের পর আমরা কী নেব? ফিউচার ইনডিফিনিটে আমরা জানি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাকর্ডিং টু সাবজেক্ট শ্যাল অর উইল, বেস ফর্মে ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, তাই না? তাহলে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল, সূত্রের উইল, ডু বেটার অন দ্য এক্সাম। ক্লিয়ার? এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল সেন্টেন্স বা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এটাকে বলা হয়। এবার চলে আসি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সেটাকে বলা হয় যেটাতে ইফ যোগে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য থাকবে। যেমন ধরা যায় ইফ ইউ স্টাডি ইট, if you study it attentively, you do better in the exam. Clear? তাহলে what would be the correct form or right form of the provided verb do? Future in past indefinite, তাহলে সাবজেক্টের পর আমরা উড অথবা শুড নিব। ক্লিয়ার? তাহলে ইফ ইউ স্টাডি ইট অ্যাটেন্টিভলি, ইউ এর পর সাধারণত উড হয়, তাহলে ইউ উড বেস ফর্মে ভার্ব, ইউ উড ডু বেটার ইন দ্য এক্সাম। ক্লিয়ার? ইফ ইউ স্টাডি ইট অ্যাটেন্টিভলি ইউ উড ডু বেটার দ্য এক্সাম। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, যেটাকে সেকেন্ড কন্ডিশনালও বলা হয়। এখানে ইফ যোগে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি দেখি আমরা, তাহলে পরের ক্লোজটাই হবে ফিউচার ইন দ্য পাস্ট। সাবজেক্টের পর শুড বা উড নিব, বেস ফর্মে ভার্ব নিব, এই কমপ্লিমেন্ট থাকবে। ঠিক আছে, এবার চলে যাই পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। ওই একই বাক্যটাকে পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স আমি রূপ দেব। তাহলে ইফ ইউ হ্যাড স্টাডিড, if you had studied attentively, you do better in the exam. Okay? এখানে পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স সেটাকে বলা হচ্ছে যেটাই ইফ যোগে পাস্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখছি? ইফ যোগে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য ইফ ইউ হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, তাহলে এটা হবে সাবজেক্টের পর উড হ্যাভ অথবা শুড হ্যাভ নিব এবং মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিব। ওকে, হ্যাঁ, তাহলে দেন ইট উড বি if you had studied attentively, you would have done
done, you would have done better in the exam. যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তাহলে তোমার ফলও ভালো, পরীক্ষায় ফলাফল ভালো হতো, উত্তম হতো। ক্লিয়ার? এ হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের এক্সাম্পল। আমরা অবশ্যই ক্লিয়ার ধারণা পেলাম। এবার চলে যাই অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এগুলোর ব্যবহার। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আই উইশ, আই be verb, a child, again। এটা অপূরণীয় কিছু কল্পনা করার ক্ষেত্রে এই উইশ ব্যবহার হয়। ঠিক আছে? এখানে আচ্ছা, এই আই উইশ, আই এরপর যদি মেন ভার্ব হিসাবে বি ব্র্যাকেটে দেওয়া থাকে, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো অনেক কিছু হয়, কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন, এখানে থার্ড পারসন হোক, ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, প্লুরাল হোক, সিঙ্গুলারই হোক, সর্বক্ষেত্রে আমরা এটার ওয়ার ফর্মটা নিব। ওকে, তাহলে কি দাঁড়ালো? আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। আমার ইচ্ছে হয় যদি আমি আবার শিশু হতাম। বুঝতে পারলাম? কিন্তু আর কি শিশু হওয়া যাবে? ইটস কোয়াইট ইম্পসিবল। হ্যাঁ, none has been such. এবার চলে আসি as if বা as though। he speaks as if he were present there. He speaks as if he, আবার বি ভার্বটা মেন ভার্ব এখানে। তাহলে পূর্বে আমরা জানলাম আই উইশ, আই বি ভার্বটার ওয়ার ফর্ম হলো, তাহলে এখানে কী হবে? হোয়াট উড বি হেয়ার? হেয়ার অলসো বি উড বি ওয়ার, টার্ন ইট ওয়ার। ওকে, উই স্পিক্স as if, he speaks as if he were present there. ক্লিয়ার? তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার প্রেজেন্ট দেয়ার। আমি এখানে বোঝাতে চাচ্ছি যে অ্যাজ ইফ বা উইস বা অ্যাজ দো এর পরের অংশে যদি প্রবলেম আকারে বি ভার্ব ব্র্যাকেটে দেওয়া থাকে এবং তার রাইট ফর্ম করতে বলা হয়, তাহলে এই বি ভার্বের সর্বদাই সাবজেক্ট, যেমন এখানে আছে হি, হি এর পর তো ওয়ার হয় না, ইউ এর পর হয়, আয়ের পর তো ওয়ার হয় না। হ্যাঁ, কিন্তু সর্বক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন, বি ভার্ব যদি ব্র্যাকেটে মেন ভার্ব হিসাবে থাকে তাহলে আমরা তার ওয়ার ফর্মটা নেব। ওকে, হ্যাঁ, এবার চলে আসি he speaks as if he become mad। হ্যাঁ, এই অ্যাজ ইফের পূর্বের অংশটা, এবার চলে আসি অ্যাজ ইফের পূর্বের অংশটা, অর্থাৎ হি স্পিক্স হচ্ছে অ্যাজ ইফের পূর্বের অংশ। হ্যাঁ, তাহলে এই ফার্স্ট পার্ট এটা যদি থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যেমন হি এর পর ভার্বের সাথে এস যোগ হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাই হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি বিকাম ব্র্যাকেটে ভার্ব।
তাহলে কি হবে? যদি দেখি অ্যাজিভের পূর্বের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা কিন্তু মেন ভার্ব, এটা কিন্তু বি ভার্ব নয়, এটা মেন ভার্ব। যে কোনো মেন ভার্বে তাহলে পাস্ট ফর্মটা আমরা নিব। ক্লিয়ার? তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি বিকেম ম্যাড। ওকে, তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি became mad। সে এমনভাবে কথা বলছে যেন পাগল হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? আসলে কিন্তু পাগল নয়, কিন্তু পাগলের মতো কথা বলছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার চলে যাই অ্যাজ দো, ওই একই ব্যবহার। ক্লিয়ার? অ্যাজ দো এর ব্যবহারটাও অ্যাজ ইফ উইস এর মতোই। ক্লিয়ার? হ্যাঁ, এবার যদি আমরা রিপোর্টিং ভার্ব, আচ্ছা ন্যারেশন তো আমরা অবশ্যই করেছি, এবং ইনভার্টেড কমার বাইরের অংশটাকে কি বলে তাও আমরা জানি, এবং ইনভার্টেড কমার মধ্যের অংশটাকে কি বলা হয় তাও আমরা জানি। যে কোনো স্পিচের, ডাইরেক্ট স্পিচের ইনভার্টেড কমার পূর্বের অংশটাকে কি বলা হয়? রিপোর্টিং ভার্ব বলা হয়। আর ইনভার্টেড কমার মধ্যেরটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যেমন হি সেড, I come next day। হ্যাঁ, তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, হি সেড। হ্যাঁ, তাহলে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এই ধরনের কিছু থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে, এটা অ্যাসার্টিভ, যেহেতু একে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে গেলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট নিলাম। তাহলে হি সেড দ্যাট। ক্লিয়ার? তারপর সাবজেক্ট নিলাম আই, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এই আই কি হবে? তাহলে হি সেড দ্যাট হি উড, নেক্সট যেহেতু আছে তাহলে শুড বা উড নিব সাবজেক্টের পর, এবং বেজ ফর্মে ভার্বটা রেখে দেবো। তাহলে কামই থেকে গেল। তাহলে হি সেড দ্যাট হি উড কাম ফলোইং ডে, বা আচ্ছা নেক্সট ডে। ক্লিয়ার? এই হচ্ছে, যদি আমরা রিপোর্টেড স্পিচটাকে দেখি যে তার মধ্যে নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার ইত্যাদি আছে, তাহলে আমরা সাবজেক্টের পর শুড অথবা উড নিব অ্যাজ পার সাবজেক্ট, সাবজেক্টের অনুযায়ী নিতে হবে এটা। ক্লিয়ার? আর বেজ ফর্মে শুড উডের পর বেজ ফর্মে ভার্বটা থাকবে। এ হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। উড কাম, শুধু কাম না, উড কাম। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি যে I don't know what do, এই যে একটা প্রবলেম। I don't know what do, এ ধরনের যদি দেখি যে ইন WH ওয়ার্ডের পর সাবজেক্ট ছাড়াই প্রবলেম আকারে ভার্ব আছে, তাহলে এই ভার্বটার রাইট ফর্ম কী হবে?
যদি এ ধরনের প্রবলেম আমরা লক্ষ্য করি তাহলে কি করব? তাহলে আমরা ইনফিনিটিভ হিসাবে এই ভার্বটাকে নেব। ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বের বেজ ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? প্রেজেন্ট ফর্ম যেমন তোমার ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। এই ফর্মগুলো কিন্তু তোমাদের নিজে থেকেই চেষ্টা করে অনেক ভার্বের জেনে নেওয়া দরকার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার কি দাঁড়াচ্ছে? আমি যেটা বললাম যে WH ওয়ার্ডের পর সাবজেক্ট নেই, সাবজেক্ট অ্যাবসেন্ট, প্রবলেম আকারে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে। তাহলে এটার ইনফিনিটিভ করতে হবে। তাহলে কি দাঁড়ায়? আই ডোন্ট নো হোয়াট টু ডু। ক্লিয়ার? এই হচ্ছে রাইট ফর্ম অফ দ্য প্রোভাইডেড ভার্ব ডু ইন দ্য ব্র্যাকেট। ওকে, হ্যাঁ, another example. He does not know how read or swim. Swim. Then what would be the correct form or right form of swim verb? How? It's also WH word. Okay? তাহলে আমরা আবার কি করবো? এটার ইনফিনিটিভ নেব। তাহলে এখানে ভার্বটা হবে কি? টু সুইম। তাহলে কি দাঁড়ালো? হি ডাজ নট নো হাউ টু সুইম। কীভাবে সাঁতার কাটতে হয় সে জানে না। ক্লিয়ার? এবার আসি আমরা জানি সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী সাবজেক্ট যদি প্লুরাল নাম্বারের হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখি রহিম অ্যান্ড করিম বি ভার্ব দেওয়া আছে। ফাইন। তাহলে রহিম অ্যান্ড করিম ব্র্যাকেটে বি ভার্ব দেওয়া আছে ফ্রেন্ডস। রহিম এবং করিম বন্ধু। ক্লিয়ার? তাহলে এই এখানে সাবজেক্টটা কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? দুটো নামকে যদি আমরা দেখি যে অ্যান্ড দিয়ে, এই অ্যান্ড কম্পাউন্ড কনজাংশন দ্বারা যোগ করা আছে, তাহলে এই সাবজেক্টটা হয়ে গেল প্লুরাল। এখানে রহিম একজন এবং করিম একজন, দুইজনকে একত্রে বোঝানো হচ্ছে, তাহলে এটা সাবজেক্ট প্লুরাল হয়ে গেল। তাহলে এখানে কি হবে ভার্বটা? রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। রহিম এবং করিম বন্ধু। বুঝা গেল? কিন্তু যদি দেখি রহিম और रहीम और करीम have done the work. ওকে, তাহলে এখানে যদি সেই দুটো নামই রহিম ওর করিম, এখানে ওর কম্পাউন্ড কনজাংশন দ্বারা দুটো সাবজেক্টকে যোগ করা আছে, এখানে কিন্তু দুজনকে একত্রে বোঝানো হচ্ছে না। বুঝে না? এখানে দুজনকে আলাদাভাবে বোঝানো হচ্ছে যে কোনো। তাহলে এটা সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে কী হবে ওখানে?
তাহলে রহিম অর করিম হ্যাভ আর হবে না, হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে দুটো সাবজেক্টকে যদি অ্যান্ড দ্বারা যোগ করা থাকে তাহলে সেটা প্লুরাল হয়ে গেল, কিন্তু যদি ওয়ার কম্পাউন্ড কনজাংশন দ্বারা যোগ করা থাকে অথবা আইদার নাইদার এগুলো দ্বারা যোগ করা থাকে তাহলে এগুলো সিঙ্গুলার হিসাবেই কাউন্ট করতে হবে। শুধু তাই নয়, another example, যেমন রহিম নট হিজ ব্রাদার, ব্র্যাকেটে দেয়া আছে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সাবজেক্টে প্রথম সাবজেক্টের পর যদি নট থাকে বা নো থাকে তাহলে আমরা এই পূর্বে দেয়া সাবজেক্টটাকেই সাবজেক্ট হিসাবে ধরে তার অনুযায়ী ভাবটার ফর্মটা নিব। এই নট অর নো এর পরে যে সাবজেক্ট আছে এটা কিন্তু তার সাথে অ্যাড হবে না। তাহলে রহিম নট হিজ ব্রাদার, ব্র্যাকেটে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এই জিনিসটা হবে রহিম নট হিজ ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওকে, রহিম এটা করেছে, তার ভাই না, একজনকে বোঝানো হচ্ছে, তাহলে স্টার্টিং সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। ক্লিয়ার? হ্যাঁ, আমরা যদি প্যাসিভ ভয়েসে কোনো বাক্য দেখি তাহলে কি করব? যদি প্যাসিভ ভয়েসে কোনো বাক্য দেখি তাহলে অনেক সময়, প্রায় সময় বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার এরপর ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ বাক্য তখনই আমরা বুঝব যখন অ্যাকশনটা অর্থাৎ কাজটা যে সাবজেক্ট হিসাবে প্রদত্ত বাক্যটাতে আছে তার দ্বারা সম্পূর্ণ না হয়, তখনই ধরে নেব এই বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েসের। তখন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ বিন হ্যাড বিন হ্যাজ বিন এগুলোর পর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ক্লিয়ার? যেমন এ ম্যাঙ্গো ইট or listen, okay? আমাদের সাবজেক্টটা কারেক্টলি চিনতে হবে। যেমন the color of the roses be red. What is subject here? The roses or the color? এখানে রোজেস সাবজেক্ট নাকি এই কালার সাবজেক্ট আমাদেরকে এটা জানতে হবে। এই দি রোজেস সাবজেক্ট নয়, এটা দেখে প্লুরাল ফর্মে ভার্ব নিলে ভুল হয়ে যাবে। এখানে দি কালারটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হলো? দি কালার অফ দ্য রোজেস ইজ রেড। দি কালার of the roses is red. Clear? আমরা পূর্বে মনে হয় জেনেছি যে প্রিপজিশনের পর সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্বের বেজ ফর্মের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে টু। টু এর পর আরও কিছু ব্যতিক্রম আছে, যেমন লুক ফরওয়ার্ড টু,
উইথ এ ভিউ টু ইত্যাদি অনেকগুলো আছে। হ্যাঁ, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পর প্রেজেন্ট পার্টিসিপল ফর্মেই হয় এই টুগুলো থাকার পরেও। হ্যাঁ, তো যে কোনো প্রিপোজিশনের পরে যদি ব্র্যাকেটে প্রবলেম আকারে আমরা ভার্ব দেখি তাহলে সেই ভার্বটার প্রেজেন্ট পার্টিসিপল করব, অর্থাৎ সেই ভার্বটার বেজ ফর্মের সাথে আইএনজি যোগ করে নেব। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, হি found in life by work hard. হ্যাঁ, এখানে দেওয়া আছে হি হ্যাড সন ইন লাইফ বাই প্রবলেম আকারে ওয়ার্ক। তাহলে বাই হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে এই বাইয়ের পরে প্রদত্ত ভার্বটা ব্র্যাকেটে ওয়ার্ক, এটার কারেক্ট ফর্মটা কী হবে? তাহলে ওয়ার্ক বেজ ফর্মে আছে, তাহলে এর সাথে আমরা আইএনজি লাগিয়ে দেবো। তাহলে দাঁড়ালো কি? হি হ্যাড সন, সাইন, শন, শন। ওকে, তাহলে হি হ্যাড শন ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড। এখানে রাইট ফর্ম হলো ওয়ার্কিং, বেজ ফর্মের সাথে আইএনজি, হার্ড। ঠিক আছে? তবে টু এর পর ভার্বের বেজ ফর্মটাই আমরা রেখে দেবো। টু হচ্ছে ব্যতিক্রম। টু ছাড়া সমস্ত প্রিপোজিশনের পরে যদি প্রবলেম আকারে ভার্ব ব্র্যাকেটে দেওয়া থাকে তাহলে তার বেজ ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব। ক্লিয়ার? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পর কিন্তু ক্যানট হেল্প, কুড নট হেল্প, গেট ইউজ টু ইত্যাদি এগুলোর পর কিন্তু ভার্বের আবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্মই হয়। হ্যাঁ, এবার যদি আমরা দেখি যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে ডেফিনিট আর্টিকেল দি রয়েছে, যেমন ধরো দি, রিচ, এখানে বি দেওয়া আছে, নট অলওয়েজ, হ্যাপি, হ্যাপি। তাহলে এই কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি লক্ষ্য করি তাহলে এইটা একটা জাতিকে বা গোষ্ঠীকে বোঝাচ্ছে। তাহলে ধনিক শ্রেণীকে এখানে কিন্তু বোঝানো হচ্ছে, তাই না? তাহলে ধনী, যত ধনী আছে, ধনী লোক আছে, তাদেরকে একত্রে এখানে বোঝানো হচ্ছে। তো অতএব এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। এখানে যদি দি রিচ ইজ দি তাহলে কিন্তু ভুল হয়ে গেল। তাহলে ভার্বটা সিঙ্গুলার দেওয়া যাবে না, প্লুরাল করতে হবে। তাহলে কি হলো? দি রিচ আর, দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। বুঝতে পারলাম? তাহলে কোনো সাবজেক্টের পূর্বে যদি ডেফিনিট আর্টিকেল লক্ষ্য করি তাহলে এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হিসেবে নেব এবং ভার্বটা প্লুরাল করে নেব। ক্লিয়ার? আজ এ পর্যন্তই, আরও অনেক নিয়ম বাকি আছে। I shall try my best to make the problem easy to you. Okay? Today I conclude my lecture here. See you again. May Allah provide you a sound and healthy life. And when you will go out of your home, you must maintain the instruction of health bro. Of course, you will wear mask and maintain distance 3 to 6 feet from others. Okay? Good day to you all.